দর্শক, আগের পর্বে আমরা দেখেছিলাম কোম্পানির করাপশনের সন্দেহের তালিকায় উঠে এসেছিল ম্যানেজার জোয়াকর্নের নাম। কিন্তু তাকে হাতে নাতে ধরার আগেই কারান খুব কৌশল এবং চতুরতার সাথে জোয়াকর্নকে বাঁচিয়ে নেয়। পরবর্তীতে জোয়াকর্নকে আবারও হাতে নাতে ধরার জন্য থনরূপ আর ছোড় তাকে ফলো করতে করতে একটা বিল্ডিংয়ের সামনে আসে। বিল্ডিংটি সম্পূর্ণ জোয়াকর্ন এবং তার সহকর্মীদের নিয়ন্ত্রণে। তবুও জীবনের রিস্ক নিয়ে থনরূপ আর ছোড় ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। আসুন দেখে আসি বিল্ডিংয়ের ভেতরে তাদের জন্য কি কি অপেক্ষা করছে। থনরূপ আর ছোট ছদ্মবেশ ধরে বিল্ডিংয়ে ঢুকে দেখে আসলে একটা ক্যাসিনো। ভেতরে ভরপুর জুয়ার আড্ডা জমে উঠেছে। থিপ আর জোয়াকর্নের দৃষ্টি এড়িয়ে তারা খুব সাবধানে তাদেরকে ফলো করতে থাকে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর জোয়াকর্নের সাথে কোম্পানির সেই ভুয়া ম্যানেজার কথা বলতে আসে। সেই ম্যানেজারই এই ক্যাসিনোর মালিক। তারা আলোচনা করছিল কিভাবে সেদিন থনরূপ আর ছোড়কে বোকা বানিয়েছে। ছোড় ক্যাসিনো মালিক আর জোয়াকর্নের কিছু ফুটেজ তুলে নেয়। তখনই সেই গার্ড দুজন তাকে ফটো তুলতে দেখে ফেলে। এবার গার্ড দুজন তাদের সন্দেহ করতে শুরু করে। তাদের একজনকে আটকে রেখে অন্যজন জোয়াকর্নকে ডাকতে যায়। জোয়াকর্ন গার্ডের সাথে আসার সময় হঠাৎ থিপের চিৎকার শুনে তাকে দেখতে যায়। থিপ জুয়ার ৩ লাখ টাকা হেরে মাথা খারাপ হয়ে গেছে, তাই জোয়াকর্ন তাকেই সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। সেই সুযোগে থনরূপ আর ছোড়ো পালিয়ে যায়। কিন্তু একটু পরেই জোয়াকর্ন এবং ক্যাসিনোর মালিকের হঠাৎ খেয়াল হয় দুজন গেস্ট এসেছিল, মানে ওরা নিশ্চয়ই থনরূপ আর ছুরি হবে। তারা গার্ডদের নির্দেশ দেয় তন্ন তন্ন করে সব জায়গা খুঁজে তাদেরকে ধরে নিয়ে আসতে। তারা প্রাণপণে পালাচ্ছিল, কিন্তু হঠাৎই ছোড়ের হাত থেকে তার মোবাইলটা পড়ে যায়। থনরূপ কোনোরকম লাফ দিয়ে মোবাইলটা তুলে নিয়ে বাইরে পালিয়ে আসতে পারে। বাইরে সেফ প্লেসে পৌঁছাতেই ছোড়ের কাছে পুটের ফোন আসে। ছোড় পুটকে সমস্ত ঘটনা খুলে বলে এবং তার তোলা ফুটেজ এবং ফটো পুটকে পাঠিয়ে দেয়। অবশেষে মিশনে সফল হয়ে সেই আনন্দে দুজনেই আগে কনফেশনারিতে গিয়ে পেট ভরে খেয়ে নেয়। পরের দিন সকালে উইন পুটের ফোন থেকে ফুটেজগুলো দেখে বলে এবার আর জোয়াকর্নের নিস্তার নাই। পুট ইতস্তত করে বলে জোয়াকর্ন এখন উইনের বাড়িতেই আছে। উইন শোনা মাত্রই রেগে যায়। সে কথাটি আগে জানতো না। উইন বাড়িতে ফোন দিয়ে শিওর হয়ে যায় জোয়াকর্ন সত্যিই বাড়িতে খুব অত্যাচার চালাচ্ছে, বাড়ির কাজের লোকগুলোকে জ্বালিয়ে মারছে। উইন পুটের কাছে এসে তার গাড়িটা ধার চায় আর বলে সে এখনই ব্যাংককে ফিরে যাবে। পুট তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে উইন গিয়েও কোনো সমাধান হবে না। সে গিয়ে সব ঠিকঠাক করে আবার ফিরে আসার পরেই দেখা যাবে জোয়াকর্ন সুরসুর করে বাড়িতে পুনরায় ঢুকে পড়েছে। তবু উইন রাগারাগি করতে থাকে। তখন পুট তাকে বলে তাহলে তোমার ৩ মাসে ইয়েলো বেঞ্জামাস ফুল ফোটানোর প্রতিশ্রুতির কি হবে? পুট তাকে গাড়ির চাবিটা এগিয়ে দিয়ে বলে তুমি কি করবে না করবে সেটা তোমার সিদ্ধান্ত। উইন চাবিটা নিয়ে বেরিয়ে যায়, কিন্তু সে গাড়িতে উঠতে গিয়ে আবারও ফিরে আসে এবং বলে সে আগে নিজের প্রতিশ্রুতি পালন করবে। উইন নিজে না গেলেও কারানকে ফোন দিয়ে বলে সে যেন এখনই তার বাড়িতে গিয়ে জোয়াকর্নকে তাড়ায়। সেই সাথে উইন রাগের মাথায় গতরাতে থনরূপ আর ছোড়ের সিক্রেট অপারেশনের কথাও বলে দেয়। সেই সাথে এটাও জানায় জোয়াকর্নের সাথে ক্যাসিনো মালিকের যোগসূত্র আছে। এগুলো শুনে কারণ বুঝতে পারে তার এখনই উইনের বাড়িতে গিয়ে জোয়াকর্নকে সরানো উচিত। সেটা উইনের জন্য না, বরং তার নিজের সেফটির জন্যই। জোয়াকর্ন তখন উইনের রুমে ঢুকে উৎপাত করতে শুরু করেছে। নামান্টি তাকে যতই এই রুম থেকে বেরিয়ে যেতে বলে সে ততই বিছানায় লাফাতে শুরু করে। নামান্টিকে সে পাত্তাই দেয় না। তখনই কারান সেখানে চলে আসে আর ধমক দিয়ে জোয়াকর্নকে বেরিয়ে যেতে বলে। জোয়াকর্নও কারানকে দেখে ঘাবড়ে যায়। কারান তাকে রুমের বাইরে গিয়ে বলে এখনই তার জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে। তবু জোয়াকর্ন নির্লজ্জের মতো বলে তাকে এইখানে থিপ থাকতে দিয়েছে। তখন কারান বলে ঠেলায় পড়লে তোমার ওই থিপ তোমাকে বাঁচাবে না, এমনিতেই অনেক ঝামেলা বাঁধিয়ে ফেলেছ, এখন চুপচাপ বেরিয়ে যাও। তখন থিপ বেরিয়ে এসে কারানের সাথে ঝামেলা বাঁধিয়ে দেয় যে জোয়াকর্ন কোথাও যাবে না, আর কারান তো এই বাড়ির কেউ না, সে এই বাড়ির পালিত ছেলে, তার নির্দেশ দেবার কোনো অধিকার নেই। তখন কারান বলে এটা তার নির্দেশ না, উইনের নির্দেশ, আর উইনের নির্দেশ না মানলে বিপদ আপনাদেরই বাড়বে। আর বেশি কিছু না বলে কারান বেরিয়ে আসে। বাইরে এসে কারানের ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে। সে পালিত ছেলে বলে সবসময় তাকে তাচ্ছিল্য করা হয়েছে। উইন সবসময় তার প্রিয় খেলনা থেকে শুরু করে সব প্রিয় জিনিস কেড়ে নিত, আর থিপও শুধু উইনকেই সমর্থন করত। কারানের ছোটবেলা শুধু তাচ্ছিল্য আর অবহেলাতেই কেটে গিয়েছে। সেসব কথা মনে পড়ে কারান রাগে আপসেট হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ব্যাগটেক গুছিয়ে জোয়াকর্ন বাড়ির দিকে বের হয়ে যাবার জন্য প্রস্তুত হয়ে যায়। বের হবার সময় সে বেহায়ার মতো থিপের কাছে টাকা চায়। থিপ জানায় তার কাছে এখন দেবার মতো কোনো টাকা নেই।
এতে জোয়াকর্ন আপসেট হবার ভান ধরে দীর্ঘশ্বাস ফেলে বলে, তাহলে হয়তো আমার এখন অন্য কাউকে খুঁজে নিতে হবে। এই কথা শুনে থিপ আঁতকে ওঠে আর বাধ্য হয়ে নিজের ডায়মন্ড রিংটা খুলে জোয়াকর্নকে দিয়ে দেয়। এবার নির্লজ্জটা ফেলিয়ে হাসতে হাসতে বেরিয়ে যায়। থিপু ঢং দেখিয়ে তাকে বাইরে পর্যন্ত এগিয়ে দিতে যায়। জোয়াকর্ন বাড়ি থেকে বেরিয়ে গেলে কাজের লোকেরা খুশিতে লাফিয়ে ওঠে। উইনকে খুব ছটফট করতে দেখে পুডের মা জিজ্ঞেস করে, উইনের কি হয়েছে? উইন জানায় তার বাড়ির জন্য মন টানছে, কিন্তু বাড়িতে যেতে পারছে না। তখনই পুড এসে বলে সে শহরে কিছু কেনাকাটা করতে যাচ্ছে। পুডের মা বলেন উইনকেও সাথে নিয়ে যেতে। সে অনেকদিন গ্রামের বাইরে যায়নি, বাইরের হাওয়া খেলে মনটা একটু রিফ্রেশ হবে। পুড উইনকে নিয়ে শহরে গিয়ে কেনাকাটা করে তারপর একটা কফি শপে উইনকে বসতে বলে। এরপর সে কোনো একটা কাজে চলে যায়। উইন কফির অর্ডার দিয়ে হঠাৎ খেয়াল করে কফি শপের দেয়ালে কিছু ফটো টানানো। একটা বের ফটোর দিকে তাকিয়ে তার চোখ আটকে যায়। কফি শপের মালিকের ছেলে কফি নিয়ে এলে উইন তাকে জিজ্ঞেস করে, এই মেয়েটিকে? ছেলেটি জানায় মেয়েটির নাম পুড। সে কয়েক বছর আগে পুডের এই ফটোটি তুলেছিল যখন সে তার বাবার সাথে ফুলের ডেলিভারি দিতে আসতো, কিন্তু এখন পুডকে দেখলে চেনাই যাবে না, কারণ সে নিজের চেহারার স্টাইল একদমই চেঞ্জ করে ফেলেছে। এর মধ্যে বাইরে হইচই দেখে উইন বেরিয়ে আসে। একজন মহিলা একটা বাচ্চাকে মারছিল, কারণ বাচ্চাটা তার হোটেল থেকে কিছু খাবার চুরি করেছে। উইন মহিলাটাকে খাবারের দামটা দিয়ে খাবারটা বাচ্চাটার হাতে তুলে দেয়। দূর থেকে দৃশ্যটা দেখে পুড খুব খুশি হয়। পুড কফি শপে এসে উইনের জন্য কেক অর্ডার দেয় আর বলে উইন আজ একটি খুব ভালো কাজ করেছে, তাই সে উইনের রিওয়ার্ড দেবে। উইন বলে পুরস্কার যদি দিতেই চাও তাহলে আমাকে কেকটা খাইয়ে দাও। পুড উইনের মুখে কেক তুলে দেয় আর মুখে কেক দিতে গিয়ে দুষ্টুমি করতে শুরু করে। একবার তো মুখের বদলে কেক উইনের নাকের ভেতরেও চলে যায়। পুড হেসেই কুটি কুটি হয়ে যায়। উইনও হেসে ফেলে। উইন পুডকে বলে, তুমি তোমার চুল বড় করো না কেন? বড় চুলে তোমাকে অনেক সুন্দর লাগে। পুড এবার অবাক হয়ে যায়, উইন কিভাবে জানলো তার বড় চুল ছিল। তখনই হোটেল মালিকের ছেলেটা এসে দুজনকে একসাথে দেখে জিজ্ঞেস করে তারা পরিচিত কিনা। পুড বলে তারা বন্ধু। তখন ছেলেটি বলে এজন্যই উনি অনেকক্ষণ ধরে তোমার ফটোটা দেখছিল। পুড আর উইন দুজনেই অস্বস্তিতে পড়ে যায়। বাড়ি ফিরে সবাই কিনে আনা জিনিসপত্র নিয়ে মন্দিরে পুজো দিতে যায়। উইন আর পুড মন্দিরে থাকাকালীন ওয়াই পুডের বাড়িতে আসে উইনের সাথে দেখা করতে। জাইরা আঙ্কেল তাকে জানায় সবাই মন্দিরে গেছে। সে একটা সময়ে জো আসে পুডের সাথে দেখা করতে এবং সেও জানতে পারে পুড মন্দিরে গেছে। তাই জো আর ওয়াই দুজনই মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পুড, উইন, পুডের মা আর আন্টি মন্দির থেকে বের হচ্ছিল। তখনই ওরা এসে পৌঁছায় এবং জানতে পারে পুড আর উইন এখন ওয়াটারফল দেখতে যাবে। তাই ওরা দুজনে যাবার জন্য বায়না ধরে। জু পুডের সাথে আর ওয়াই ওয়াইনের সাথে জোড়া ধরে ঘুরতে যায়, কিন্তু পুড জুয়ের সঙ্গ পছন্দ করছিল না। আবার উইনও ওয়াইয়ের সাথে থাকতে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। তবুও ওয়াই উইনকে নিয়ে ঝর্ণার নদীর পাশে নিয়ে গিয়ে ফটোশ্যুট করতে শুরু করে। এদিকে পুডেরও কিছু ভালো লাগছিল না, তাই জুয়ের কাছ থেকে উঠে যায়। পুডের ব্যবহার জুয়ের কাছে অদ্ভুত লাগছিল, তাই জু পুডকে গিয়ে বলে সে অনেক বদলে গেছে। আগে সে উইনকে দেখতেই পারতো না, অথচ এখন উইনই তার জানের জান। পুড প্রতিবাদ করে বলে উইন তার কেউই হয় না, কিন্তু জু জোর দিয়ে বলে উইনের প্রতি পুডের স্ট্রং অনুভূতি আছে। তবুও পুড স্পষ্ট করে বলে তার উইনের প্রতি কোনো রকম অনুভূতি নেই। এবার জু একটু খুশি হয় এবং পুডকে জানায় সে এশিয়ান এসএমই ট্রেনিংয়ের জন্য সিলেক্ট হয়েছে, তাই 3 মাসের জন্য সে ব্যাংককে ট্রেনিং করতে যাবে। ট্রেনিং থেকে ফিরে এসেই সে তার নতুন বিজনেস শুরু করতে পারবে। জো পুডের হাত ধরে জিজ্ঞেস করে, তুমি আমাকে কথা দাও তুমি এই 3 মাস আমার জন্য অপেক্ষা করবে। আমি ফিরে এসে ব্যবসার হাল ধরে তোমাকে বিয়ে করব। বিশ্বাস করো, আমি সবসময় তোমার খেয়াল রাখব। জোয়ের ব্যবহার পুডের খুব অস্বস্তি হচ্ছিল। সে জোকে স্পষ্ট জানিয়ে দেয়, তোমার যা কিছু অর্জন করার প্রয়োজন তুমি তা নিজের জন্যই করো, আমাকে তোমার জীবনের অংশ বানিও না। তুমি আমার বন্ধু, এতেই আমি খুব খুশি আছি। কথাগুলো বলে পুড তার কাছ থেকে চলে যায়। জোয়ের ভীষণ মন খারাপ লাগে। এদিকে ওয়াই আরেক কাণ্ড করে ফেলেছে। সেলফি তুলতে গিয়ে সে তার ফোনটা পানিতে ফেলে দিয়েছে। এখন ফোনের জন্য অনবরত ঘ্যান ঘ্যান করছে। সে উইনকে বলছে ফোনটা তুলে আনতে। উইন জানিয়ে দেয় সে সাঁতার জানে না এবং সেখান থেকে কেটে পড়ে। তখন আবার জো ওয়াইয়ের কান্না শুনে এগিয়ে এসে দেখে ওয়াই ফোনের জন্য ছটফট করছে। তখন ওয়াই তাকে শান্ত করতে বলে, চিন্তা করো না, তোমার ফোন আমি এনে দিচ্ছি। জো পানিতে নেমে ওয়াইয়ের ফোনটা তুলে দেয়। তারপর দুজনেই একে অপরকে পানি ছুঁড়ে দুষ্টুমি শুরু করে। এদিকে উইন আবার তখন হাঁটতে হাঁটতে পুডের কাছে চলে আসে। পুড একা বসেছিল দেখে পুডকে জিজ্ঞেস করে, তোমার বয়ফ্রেন্ড কোথায়? পুড উত্তর না দিয়ে উল্টো জিজ্ঞেস করে, তোমার গার্লফ্রেন্ড কোথায়?
উইন জানায় ওয়াইয়ের ফোন পানিতে পড়ে গেছে, সেটা তুলতে গিয়ে হয়তো এতক্ষণে হাবুডুবু খাচ্ছে। পুট কথাটা শুনে বলে, তুমি তো খুবই কেয়ারলেস, তোমার গার্লফ্রেন্ড বিপদে আছে আর তুমি এইখানে বসে। উইন বলে, ওয়াই তার গার্লফ্রেন্ড না। পুডও সাথে সাথে বলে দেয় জো তার বয়ফ্রেন্ড না। দুজন দুজনের দিকে অদ্ভুতভাবে তাকায়, যেন দুজনেই এই খবরে খুশি হয়েছে। পুডের বেশ অস্বস্তি লাগছিল, তাই সে উইনকে বলে, সন্ধ্যা হয়ে এসেছে, চলো বাসায় ফিরে যাই। উইন উঠে দাঁড়িয়ে পুডের দিকে হাত বাড়িয়ে দেয়। উইন পুডকে সামলে নিয়ে তার হাত ধরে সাথে নিয়ে যায়। বাড়িতে ফিরে তারা একটা দুঃসংবাদ পায়। টিভিতে নিউজ দেখাচ্ছিল উইনের কোম্পানির বিরুদ্ধে অনেক মানুষের আন্দোলন শুরু হয়েছে, কারণ সত্যায়রক কোম্পানির বানানো একটি কনস্ট্রাকশন বিল্ডিংয়ে প্রায় 50টা বাড়িতে ফাটল ধরেছে। পরীক্ষা করে দেখা গেছে দেয়ালগুলোতে খুবই নিম্নমানের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছিল, তাই কোম্পানির শেয়ারও সাথে সাথে অনেক ড্রপ করে গেছে। উইন চিন্তায় পড়ে যায় এবং সাইডে গিয়ে কারানকে ফোন দিয়ে বকাবকি শুরু করে যে তাদের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র কে করেছে। কারান জানায় চিন্তার কিছু নেই, সে সব সামলে নেবে। ফোন রাখতেই পুট উইনের কাছে গিয়ে বলে আগামীকাল তারা দুজনই একসাথে ব্যাংককে ফিরে যাবে এবং এই বিপদকে সামলে নেবে। উইন এবার ভরসা পায়। রাতে ওয়াই উইনের ঘরে এসে নক করে এবং তার ঘরে থাকার বায়না ধরে। তখন উইন তাকে ঘর ছেড়ে দিয়ে বাইরে ফার্মের পাশে গিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর পায়চারি করতে করতে পুডো তার কাছে যায়। উইন পুটকে দেখে তাকে জানায় তার ঘুম আসছে না। পুডো জানায় তারও ঘুম আসছে না, তাই দুজন চুপচাপ বসে থাকে। শীতের আগমনী আমেজে উইনের একটু শীত শীত লাগছিল, তাই তার চাদরটা খুলে উইনকে দেয়, কিন্তু উইনকে চাদরটা দিয়ে আবার পুডের শীত লাগে। এটা বুঝতে পেরে উইন চাদরের এক ভাগ পুডের দিকে এগিয়ে দেয়। তারপর রাতে তারা ঘুমিয়ে পড়ে। সকালে উইন তার ফুলের ক্ষেতে পানি দিয়ে জাইর আঙ্কেলকে সে না আসা পর্যন্ত ক্ষেতের যত্ন নিতে বলে। তারপর তিনি পুডের সাথে ব্যাংককের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। সত্যায়রক কোম্পানিতে রিপোর্টাররা একেবারে চারিদিক থেকে জেকে ধরেছে। তারা থনরূপকে এবং তারপরে কারানকে প্রশ্ন করছিল। তখনই পুড আর উইন গিয়ে পৌঁছায়। সবাই ছুটে উইনের কাছে চলে যায়, কিন্তু উইন কিছুই বলতে পারছিল না। তখন থনরূপ গিয়ে তাকে বাঁচায় এবং রিপোর্টারদের জানায় মিটিংয়ের পরে তাদের সিদ্ধান্ত জানানো হবে। কোম্পানির শেয়ার হোল্ডারদের নিয়ে তারা মিটিংয়ে বসে। ছোট জানায় এখন পর্যন্ত প্রায় 130টি বাড়িতে সমস্যা দেখা গেছে, তারা সবাই অভিযোগ দায়ের করেছে। থনরূপ জানায় আপাতত কোম্পানির কর্পোরেশনের ব্যাপারটা সবার সামনে না এনে সিক্রেট রাখাই বেটার, না হলে কোম্পানির শেয়ার পয়েন্টে আরও ড্রপ করবে। উইন বলে তার দাদা 40 বছর ধরে এই কোম্পানি চালিয়েছেন, কিন্তু কখনো এরকম ঘটনা ঘটেনি, অথচ এবার সেটা ঘটল। সে কিছুতেই তার দাদার রেপুটেশন নষ্ট হতে দেবে না। মিটিং শেষে কারান বলে উইনকে প্রেস কনফারেন্সে গিয়ে স্বীকারোক্তি দিতে হবে। উইন কনফেশন পেপার রেডি করে মঞ্চে ওঠে। প্রথমে উইন বক্তৃতা বেশ ভালোই শুরু করেছিল, কিন্তু সাংবাদিকেরা প্রশ্ন শুরু করলেই সে সব হজবরল শুরু করে দেয়। এরই মধ্যে বাড়ির মালিকেরাও এসে আন্দোলন শুরু করে এবং উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। উইন সাথে সাথে চোখ মুখ হাতের মুষ্টি শক্ত করে মানুষগুলোর দিকে তেড়ে যায়, যেন এখনই সবগুলোকে পিটিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দেবে। কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে উইন হাত জোর করে ক্ষমা চেয়ে বলে কোম্পানির দায়িত্ব জ্ঞানহীনতার জন্য আপনাদের যা ক্ষতি হয়েছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এই কোম্পানি আমার দাদার আদর্শের উপর ভর করে এত দূর এসেছে। আমাদের কাছে যেটা বাড়ি ওনার কাছে সেটা মন্দিরের মতো। আমাকে সময় দিন, আমি কথা দিচ্ছি আপনাদের বাড়িগুলোকে রিপেয়ার করে দেব। উইনের আবেগঘন কথা শুনে সবাই নরম হয়ে যায় এবং উইনকে সমর্থন জানায়। অবশেষে উইন তার নম্র ব্যবহার দিয়ে সবাইকে সামলে নেয়। এরই মধ্যে আবারও রিপোর্টাররা তাকে ঘিরে ধরে এবং জিজ্ঞেস করে কোম্পানির বিরুদ্ধে যে করাপশন করছে তার কি হবে। উইন সবার পেছনে দাঁড়িয়ে থাকা জোয়াকর্নের দিকে গরম চোখে তাকিয়ে রিপোর্টারদের জানায় খুব শীঘ্রই সে শাস্তি পাবে। অফিস রুমে ফিরতেই উইন ছোটকে বলে জোয়াকর্নকে ডেকে আনতে। তখনই কারান এসে উইনকে কয়েকটা ফাইল দিয়ে বলে জোয়াকর্নই আসল অপরাধী। থনরূপও তার বিরুদ্ধে কিছু ফাইল খুঁজে পায়। এরই মধ্যে ছোট ফিরে এসে জানায় জোয়াকর্ন নাকি এইমাত্র পালিয়ে গিয়েছে, কিন্তু জোয়াকর্ন বেশি দূর পালাতে পারবে না। তার আগেই পুলিশ এসে তাকে ধরে ফেলে। পুলিশের গাড়িতে ওঠার আগে জোয়াকর্ন উইন আর কারানের দিকে রাগে চোখে তাকায়। ছোট সন্দেহের স্বরে বলে তারা তো পুলিশকে ডাকেনি, তাহলে পুলিশ জোয়াকর্নের এক্স্যাক্ট লোকেশন জানলো কিভাবে? তখন কারান বলে ওঠে সে পুলিশকে ডেকেছিল। উইন অনেক দিন পর পুটকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। উইন ফিরে আসায় সবাই যতটা না খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় উইনের আচরণ ব্যবহার পরিবর্তন হওয়ায়। মাঝরাতে উইন পুটকে ডেকে তুলে বলে আমার ঘুম আসছে না, আমার খিদে পেয়েছে, আমাকে কিছু একটা বানিয়ে দাও। পুট উইনকে নুডলস রান্না করে এনে দেয়। উইন পুটকে ধন্যবাদ জানায়।
পুট বলে, সামান্য নুডলসই তো বানিয়ে এনেছে, এর জন্য থ্যাঙ্কস জানানোর দরকার নেই। উইন বলে সে খাবারের জন্য ধন্যবাদ দিচ্ছে না, বরং তাকে একজন সত্যিকারের মানুষ বানানোর জন্য ধন্যবাদ দিচ্ছে। উইন সত্যিই সত্যিকারের ভালো মানুষ হয়ে ওঠে। সবার সাথে তার খুব সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। সকালে নিজেই বাড়ির গার্ডেনে পানি দিয়ে রেডি হয়ে নাস্তা খেতে বসে, তাও আবার শুধুমাত্র একটা আইটেমের নাস্তা, অথচ তার কোনো অভিযোগ নেই। উইন আর পুটের খাওয়া প্রায় শেষের দিকে, তখন থিপ খেতে আসে এবং পুটকে উল্টাপাল্টা কথা বলে। এতে উইন রেগে আগুন হয়ে যায় আর থিপকে বকাঝকা করে পুটকে প্রোটেক্ট করে। নাস্তা শেষ করে উইন ঘরে এসে দাদার ফটোর সামনে দাঁড়িয়ে বলে, দাদা, আজ আমি বুঝতে পারছি তুমি আমাকে কেন উইন রুক ফার্মে কাজ করতে পাঠিয়েছিলে। এজন্যই আমি সত্যিই তোমার প্রতি কৃতজ্ঞ। পুট এসে পেছন থেকে উইনের কথাগুলো শুনে খুব খুশি হয়। উইন পুটকে দেখতে পেয়ে তার হাত ধরে দাদার ছবির সামনে ওয়াদা করে সে আর পুট মিলে কোম্পানির ওপর থেকে সব কালো ছায়া দূর করে দেবে, সত্ত্বায়ক কোম্পানিকে আবারও হারানো সম্মান ফিরিয়ে দেবে। অফিসে গিয়ে তারা আবারও মিটিংয়ে বসে। ইনভেস্টিগেশন টিম জানায় বিল্ডিংগুলোতে নিম্নমানের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, অথচ কোম্পানি থেকে উন্নত মানের ম্যাটেরিয়ালই অর্ডার দেওয়া হয়েছিল। উইন বলে যা ঘটেছে সেটা তাদের জন্য একটা শিক্ষা, এবার সবাইকে এই শিক্ষাটা নিয়েই এগিয়ে যেতে হবে। উইনের নম্র ব্যবহারে সবাই খুব খুশি হয়। এদিকে যখন মিটিং চলছিল, অন্যদিকে তখন কেউ একজন জোয়াকর্নের জামিন করিয়ে নেয়। জামিনের ছাড়া পেয়ে সেদিন রাতে জোয়াকর্ন প্রথম আসে কারানের বাড়িতে এবং কারানকে সে ধন্যবাদ জানায়। কারণ তাকে নতুন একটা ফোন এবং সিম দিয়ে আত্মগোপনে চলে যেতে বলে। কারণ সিদ্ধান্ত নেয় সে আবারও উইনের বাড়িতে ফিরে যাবে, কারণ উইন এবার সম্পূর্ণ ভিন্ন মানুষ হয়ে ফিরে এসেছে, তাই তার উপর কড়া নজর রাখতে হবে। পরের দিন অফিসে উইন আর পুট আগামীকাল থর্নরোবের বাড়িতে ডিনারে যাওয়ার ইনভাইটেশন নিয়ে কথা বলছিল। তখন কারান চলে আসে এবং জানায় আগামীকাল সে ওয়াইয়ের বার্থডে উপলক্ষে পার্টি থ্রো করছে। উইন যেন সেখানে আসে, কিন্তু উইন জানায় আগামীকাল তার থর্নরোবের বাড়িতে খেতে যাওয়ার কথা। কারণ তাকে বোঝায় পার্টিতে সব বন্ধুরাই আসবে, তাই উইন না গেলে ব্যাপারটা খারাপ দেখাবে, তাই উইনও যেতে রাজি হয়ে যায়। উইনের যাবার সিদ্ধান্ত শুনে পুট একটু আপসেট হয়। উইন সেটা বুঝতে পেরে পুটকে বুঝায় সে জাস্ট ভদ্রতার খাতিরে যাচ্ছে, সে পার্টিতে ঘন্টা দুয়েক থেকেই তাদের সাথে এসে জয়েন করবে। কিন্তু পার্টির দিনে কারণ বিভিন্ন কৌশলে উইনকে পার্টিতে আটকে দেয়। এদিকে থর্নরোবের মা উইনের সব পছন্দের খাবার রান্না করে সবাইকে নিয়ে অপেক্ষা করতে থাকে। কারণ উইনকে ড্রিঙ্ক অফার করে। উইন ড্রিঙ্ক করতে না চাইলেও তাকে কৌশলে কারণ ড্রিঙ্ক করায়। তারপর যখন উইন মাতাল হয়ে যায়, তখন কারণ পুটকে ফোন দিয়ে বলে উইন প্রচুর ড্রিঙ্ক করে মাতলামি করছে, সেজন্য এসে উইনকে বাড়ি নিয়ে যায়। পুট যখন পার্টিতে পৌঁছায়, কারণ তখন ওয়াইকে উইশ করার সোর্সে উইনকে ওয়াইয়ের সামনে দাঁড় করিয়ে দেয়। ওয়াই জেদ ধরে তাকে কিস করে উইশ জানাতে। মাতাল হয়ে উইন সত্যিই তাকে কিস করে দেয়, আর এই দৃশ্যটা পুট নিজের চোখেই দেখে। এটা দেখেই পুট রাগ করে চলে যাচ্ছিল। হঠাৎ একটা মেয়ে তাকে ধাক্কা দিয়ে পুলের পানিতে ফেলে দেয়। সবার আকর্ষণ গিয়ে পড়ে পুলের দিকে। সবাই বলাবলি শুরু করে এই ম্যানারলেস অশিক্ষিত মেয়ে কোথা থেকে আসলো, এসেই পার্টির মোডটা নষ্ট করে দিল। তখন উইন এগিয়ে এসে পুটকে এই বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচিয়ে নেয়। সে নিজের ব্লেজারটা দিয়ে পুটকে ঢেকে তাকে কোলে নিয়ে বেরিয়ে আসে। কিন্তু পুট উইনের ওপর ওয়াইকে কিস করার জন্য খুবই নারাজ হয়। সে উইনকে বলে, আমি ভেবেছিলাম তুমি শুধরে গিয়েছ, এখন সব দায়িত্ব নিতে প্রস্তুত, কিন্তু তুমি এখনও কোম্পানি সামলানোর যোগ্য হয়ে ওঠোনি। পুট গাড়িতে উঠে বসলে উইনও গাড়িতে গিয়ে বসে। বাড়ি ফিরে উইন অনেক চেষ্টা করে পুটের কাছে ক্ষমা চাওয়ার, কিন্তু পুট তাকে বারবার রিজেক্ট করে দেয়। উইনও কথা বলার চেষ্টা চালিয়ে যায়, কখনো দরজায় এসে ডাকাডাকি করে, কখনো ফোন দেয়, কখনো বা মেসেজ, তবুও পুট তাকে কথা বলার সুযোগ দেয় না। অবশেষে উইন পুটের ঘরের সামনে ফ্লোরে বেড লাগিয়ে শুয়ে পড়ে, তবুও পুটের মায়া হয় না। এবার উইন ছোট চিরকুট লিখে দরজার ফাঁক দিয়ে পুটকে মনের কথাগুলো জানিয়ে ক্ষমা চাইতে থাকে। উইন বলে সে আসলে ওয়াইকে কিস করেনি, সে ওয়াইকে অন্য কেউ ভেবেছিল। উইন প্রমিস করে সে আর কখনোই এমন কিছু করবে না যেটাতে পুট কষ্ট পায়। এবার পুট তাকে ক্ষমা করে দেয়। এরপর দুজন বাইরে হাঁটতে বের হয়। উইন পুটকে জিজ্ঞেস করে সে তো বলেনি পার্টি কোথায় হচ্ছে, তাহলে পুট পার্টির সঠিক লোকেশন কোথায় পেল। পুটের কারণকে এবার একটু সন্দেহজনক লাগে যে সে কেন তাকে ঠিক ওই সময়ই পার্টিতে ডাকলো। যেহেতু পার্টি শেষ হতে তখনও অনেক দেরি ছিল, কিন্তু পুট উইনকে এই ব্যাপারটা কিছুই বলে না। সকালে উইন নাম আন্টিকে একটি নতুন স্মার্টফোন উপহার দেয় এবং কিভাবে ফটো তুলতে হয়, ভিডিও করতে হয় সেটা শিখিয়ে দেয়। পুটু তখন নাস্তার টেবিল আসছিল। এ সময় ব্যাগ নিয়ে কারণ চলে আসে। কারণ পুটকে জানায় সে এখন থেকে এই বাড়িতেই থাকবে, যাতে উইনকে সে কাজে হেল্প করতে পারে। গত রাতে উইনকে বাড়িতে নিয়ে আসার জন্য ডাকাতে পুট কারানও ধন্যবাদ জানায়।
কারানের একটু অদ্ভুত লাগে। সে ভেবেছিল পুড আর উইনের মধ্যে ঝামেলা হয়ে দুজন বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু তাদের একসাথে দেখে কারান আবারও রেগে যায়। কারান নাস্তার টেবিলে এসে হাত ধুতে যায়। কারানের ফোনটা টেবিলের উপরেই ছিল। সে হাত ধুতে গেলে একটা আননোন নম্বর থেকে ফোন আসে। পুড সেই নম্বরটা দেখে ফেলে। কারানও সাথে সাথেই এসে ফোনটা নিয়ে বাইরে চলে যায়। ফোনটা জোয়াকন করেছিল। জোয়াকন বলে তার ইমার্জেন্সি টাকা লাগবে। কারান বলে টাকা রেডি আছে, তাকে দ্রুতই পাঠিয়ে দেওয়া হবে। পুড কারানকে জানালার আড়াল থেকে ফলো করছিল। এবার কারানকে তার বেশ সন্দেহ হচ্ছিল। কারানের সাথে কথা বলে জোয়াকন থিপকেও ফোন দিয়ে টাকা চায়। থিপ অস্থির হয়ে জোয়াকনকে বলে, তুমি কোথায় আছো বলো, আমি এখনই আসছি। থিপের সাথে কথা বলে পুড বুঝতে পারে জোয়াকনের জামিন হয়ে গেছে, কিন্তু থিপ জামিন করায়নি। তাহলে জামিন কে করালো? এদিকে থনরুবো থানায় খোঁজ নিয়ে কনফার্ম হয়ে যায় জোয়াকনের সত্যিই জামিন হয়ে গেছে। তাদের সন্দেহ হয় জোয়াকনের সাথে তাহলে কোম্পানির আরও কেউ জড়িত আছে। পুড থনরূপ আর ছোড় ফাইলপত্র খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কিছুই খুঁজে পায় না। তখন পুডের সকালে কারানের ফোনে আসা কলটার কথা মনে পড়ে। পুডের স্মৃতিশক্তি ভালো ছিল, তাই সে একবার দেখেই নাম্বারটা মুখস্থ করে ফেলেছিল। পুড অফিসের ল্যান্ডলাইনে নম্বরটা তুলে ডায়াল করতেই জোয়াকন ফোনটা রিসিভ করে বলে ওঠে, হ্যালো কারান, টাকার ব্যবস্থা হয়েছে। এবার তারা নিশ্চিত হয়ে যায় কারান এসবের পেছনে জড়িত, কিন্তু তারা এখনই কারানের কিছুই করতে পারবে না, কারণ তাদের কাছে তার বিরুদ্ধে কোনো এভিডেন্স নেই। এরই মধ্যে একজন এসে জানায় পুডের মিটিংয়ের সময় হয়ে গেছে। আজকে নতুন হাউসহোল্ড প্রজেক্টের লাস্ট ডিসিশন নেওয়া হবে। এই প্রজেক্টের দায়িত্বে ছিল কারান, কিন্তু পুড তার ক্ষমতা বলে প্রজেক্টের দায়িত্ব কারানের কাছ থেকে কেড়ে নেয়। তারপর সেই ক্ষমতা উইনকে দিয়ে দেয়। পুডের এই সিদ্ধান্তে সবাই হকচকিয়ে যায়। পুড সবাইকে বুঝায় উইন যদি এই প্রজেক্টটা সফলভাবে শেষ করতে পারে, তাহলে কোম্পানির ইমেজ, রেপুটেশনের ব্যাপারে মানুষ আরও বেশি আস্থাশীল হবে। সবাই পুডের সিদ্ধান্তকে সমর্থন করবে। কারান রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। চেম্বারে ফিরে উইনও পুডের ওপর আপসেট হয়ে যায় এবং বলে কারানের কাছ থেকে প্রজেক্ট কেড়ে নিয়ে তাকে দেওয়া উচিত হয়নি। পুড বলে, দাদা মারা যাবার আগে আমাকে ডেকে বলেছিলেন ওনার খুব কাছের কোনো মানুষই কোম্পানির ক্ষতি করছে, তাই তিনি সাবধান করেছিলেন উইনের কাছের কোনো বন্ধুকে বিশ্বাস না করতে। উইন জোর দিয়ে বলে সে কারানকে শতভাগ বিশ্বাস করে। তখন পুড আর কারানকে নিয়ে কথা না বাড়িয়ে বলে, ঠিক আছে, তাহলে ধরে নাও প্রজেক্টটা তোমাকে দেয়া হচ্ছে বেঞ্জামিন ফুলের অল্টারনেটিভ টাস্ক হিসেবে। যদি তুমি প্রজেক্টটা সফল করতে পারো, তাহলে ধরে নেওয়া হবে তুমি কোম্পানির চেয়ারম্যান হওয়ার যোগ্য। উইন পুডের কথা মেনে নেয়। অফিস শেষে কারান জোয়াকনের সাথে দেখা করতে যায়। সে জোয়াকনকে সাবধান করে দেয় সে যেন আপাতত বাইরে না আসে। আর এখন একটাই কাজ, ছদ্মবেশে পুড আর উইনকে ফলো করা। কথার ফাঁকে জোয়াকন কারানকে জিজ্ঞেস করে সে সকালে ফোন কেন করেছিল, আবার ফোন করেও কেন কথা না বলেই কেটে দিল। কারান রেগে গিয়ে বলে সে কোনো ফোন করেনি, আর নেক্সট টাইম যেন জোয়াকন তার ছাড়া আর কারো ফোন রিসিভ না করে। পরের দিন পুড অফিসে বসে উইনকে জোয়াকনের জামিনের খবরটা জানায়। শুনেই তো উইনের মেজাজটা খারাপ হয়ে যায়। তখনই আবার কারান প্রজেক্টের ফাইলগুলো উইনকে দিতে আসে। উইন তাকে জিজ্ঞেস করে, তুই কি জানিস জোয়াকন জামিনে ছাড়া পেয়েছে? কোন হারামজাদা তাকে হেল্প করেছে? কারান অপ্রস্তুত হয়ে বলে সে কিছুই জানে না এবং তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। কারান নিজের চেম্বারে গিয়ে একজনকে ফোন দিয়ে কোনো একটা রেস্টুরেন্টে দেখা করতে বলে। কারান যার সাথে দেখা করে সে উইনের কোম্পানির কম্পিটিটর। সত্ত্বায়রক কোম্পানির সাথে তাদের দীর্ঘ বছরের প্রতিদ্বন্দ্বিতা। কারান তার সাথে হাত মিলিয়ে উইনের কোম্পানি ধূলিসাৎ করে দেবার প্ল্যান করে রেখেছে। কয়েকদিন আগে যে বিল্ডিংয়ের ধস এবং ফাটলের সমস্যা হয়েছিল, এটাও তাদের প্ল্যান ছিল। এদিকে কোম্পানিকে শেষ করার চক্রান্ত চলছিল। অন্যদিকে পুড আর উইন কোম্পানিকে বাঁচানোর সব রকম উপায় খুঁজে দেখছিল। তারা নতুন প্রজেক্টের ফাইলগুলো নেড়েচেড়ে দেখছিল। ফাইলপত্র দেখতে গিয়ে দুজনেই বোর হয়ে যায়। তাই উইন পুডকে বলে, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। উইন পুডকে একটা সুন্দর কাশবনে নিয়ে যায়। চারিদিকে ছেয়ে আছে সাদা কাশফুল, খুব সুন্দর পরিবেশ। উইন পুডকে বলে, এই জায়গাটায় আমি ফুলের ফার্ম বানাবো, আর এখানে পুটচম্পা ফুলে ছেয়ে থাকবে সর্বত্র। পুড বলে, পুটচম্পা ফুলের যত্ন করা অনেক বেশি কঠিন। উইন পুডের হাত ধরে বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি ঠিক পুটচম্পা ফুলের যত্ন নিতে পারবো। তাদের এই রোমান্টিক দৃশ্যটা জোয়াকন আড়াল থেকে ফটো তুলে নিয়ে কারানকে পাঠিয়ে দেয়। কারান ফটোটার প্রিন্ট আউট করে হাতে ধরে হাসতে থাকে। এদিকে থনরূপ বাড়ি ফিরে দেখে তার দাদি আর ফুপু এসেছে। থনরূপের দাদি খুব স্ট্রিক্ট একজন মানুষ। ওনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। একটু পরে লাডাও বেরিয়ে আসে। থনরূপ বুঝতে পারে এটা লাডার চাল। লাডা তাকে কনফেস করতে না পেরে তার দাদি আর ফুপুকে নিয়ে এসেছে। থনরূপের দাদি স্পষ্ট বলে দেয়
তাকে এখন লাডাকে বিয়ে করতে হবে। থনরূপ জানিয়ে দেয় সে লাডাকে বিয়ে করতে পারবে না। তখন দাদি জেদ ধরে বলে থনরূপ কেন লাডাকে বিয়ে করতে পারবে না সেটা এক্সপ্লেন না করা পর্যন্ত তিনি এই বাড়িতে কিচ্ছু খাবে না। তখন থনরূপ ছোটকে ফোন দেয় এবং সব ঘটনা খুলে বলে। থনরূপ ছোটকে অনুরোধ করে পরিপাটি হয়ে তার বাড়িতে আসতে বলে। সে আপাতত দাদির হাত থেকে বাঁচতে ছোটকেই নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেবে। ছোট দ্রুত রেডি হয়ে বেরিয়ে পড়ে। বের হবার সময় সে পুটকেও ব্যাপারটা ইনফর্ম করে। পুট তখনও উইনের সাথে ঘোরাঘুরি করছে। পুট তখন একটা ফুলের নার্সারিতে ছিল। সে হঠাৎ একটা পুট চম্পা ফুলের গাছ দেখতে পায়। ফুলটা দেখে সে আনন্দে উইনকে জানায় এই ফুলটা তার বাবার খুব পছন্দের ছিল, আর এই ফুল অনুসারেই বাবা তার নামও পুট চম্পা রেখেছে। তাদের এসব কাণ্ড কারখানা জোয়াকন তখনও আড়াল থেকে ফলো করছিল। এদিকে ছোট ততক্ষণে থনরূপের বাড়িতে পৌঁছে যায়। ছোটকে দেখে লাডা একদম হকচকিয়ে যায়। তার চেয়েও বেশি হকচকিয়ে যায় যখন থনরূপ সবার সামনে ছোটকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। থনরূপের দাদি ছোটকে জিজ্ঞেস করে সে থনরূপকে কতদিন ধরে চেনে। ছোট জানায় 2 মাস ধরে। তখন দাদি বলে মাত্র এইটুক সময় তুমি তাকে কতটুকুই বা চেনো? ঠিক আছে, আসো একটা টেস্ট নিয়ে দেখি। দাদি থনরূপের ছোটবেলার স্বপ্ন থেকে শুরু করে প্রিয় রং, প্রিয় খাবার, তার পছন্দ অপছন্দ নিয়ে যা যা ছোটকে জিজ্ঞেস করে ছোট সব প্রশ্নের সঠিক উত্তর দেয়। দাদি এবার বেশ নম্র হয়ে যান এবং বলেন তোমাকে আমি আরেকটা শেষ প্রশ্ন করব, তুমি কি আমার নাতিকে ভালোবাসো? ছোট বলে আমার কাছে থনরূপ উপন্যাসের প্রিয় ক্যারেক্টারের মতো। থনরূপ আমার জীবনে আসার আগে আমি সম্পূর্ণ নিঃসঙ্গ ছিলাম, কিন্তু ও এসে আমার জীবনকে পরিপূর্ণ করে দিয়েছে। সার্বিক দিক দিয়ে যদি বলেন তাহলে হ্যাঁ, আমি থনরূপকে অসম্ভব রকমের পছন্দ করি। দাদি ছোরের কথাতেই সন্তুষ্ট হন। আর থনরূপ ভাবে ছোর হয়তো অ্যাক্টিং করেই এগুলো বলছে, কিন্তু ছোর আসলে তার মনের কথাগুলোই বলছিল। আলাপ আলোচনা শেষ হলে থনরূপ ছোরকে বাড়িতে ড্রপ করে দিতে চাইলে লাডা বলে সে ওই দিকেই যাচ্ছে, তাই সে ছোরকে যাবার পথে বাড়িতে ড্রপ করে দেবে। আসলে লাডা ছোরের সাথে কথা বলতে চাইছিল, তাই এই অজুহাত দিয়ে তার সাথে থেকে যায়। সবাই চলে যেতেই লাডা ছোরকে বলে মনে হচ্ছে অভিনয় করতে করতে তুমি ভীষণ ক্লান্ত হয়ে গেছো। তুমি আর থনরূপ যতই দেখানোর চেষ্টা করো না কেন তোমরা প্রেমিক প্রেমিকা, আমি ঠিক জানি তোমরা আসলে অভিনয় করছো। ছোর রেগে গিয়ে বলে হ্যাঁ, ঠিকই ধরেছ, আমরা প্রেমিক প্রেমিকা না, কিন্তু তুমি কি নিশ্চিত যে আমরা একে অপরকে ভালোবাসি না? লাডা তাচ্ছিল্য করে বলে তোমার মতো আরও 10টা মেয়ে থনরূপের জীবনে আসলেও তার ফার্স্ট প্রায়োরিটি শুধুই আমি, সে আমার কাছেই ফিরে আসবে। ছোরের হঠাৎ খেয়াল হয় থনরূপের বাড়িতে তার স্কার্ফ ফেলে এসেছে, তাই স্কার্ফ নিতে গিয়ে থনরূপের পারিবারিক কথোপকথন শুনতে পায়। থনরূপের দাদি বলেন ওনার লাডাকেই বেশি পছন্দ, তাই থনরূপ যেন লাডাকেই বিয়ে করে। থনরূপও তার দাদিকে বলে আমি লাডাকে ছেড়ে দেবার কথা কখনোই ভাবি না, আমি লাডাকেই বিয়ে করব। কথাটা শুনতে পেয়েই ছোর একেবারে হতভম্ব হয়ে যায়। তখনই থনরূপের মাও ছোরকে খেয়াল করে বলে আরে ছোট, তুমি এখানে? ছোট থনরূপের দিকে রাগি চোখে তাকিয়ে কাপা কাপা গলায় বলে আমি স্কার্টটা নিতে এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে ভুল সময় এসে পড়েছি, ব্যাপার না, অন্য কোনো দিন নেওয়া যাবে। কথাগুলো কোনো রকমে বলেই ছোর কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে যায়। থনরূপও ছোরের স্কার্টটা নিয়ে তার পেছনে দৌড়ে বেরিয়ে আসে, কিন্তু সে বাইরে এসে আর ছোরকে দেখতে পায় না। ছোর ততক্ষণে দেয়ালের পাশে লুকিয়ে অঝোর ধারায় কাঁদছে, আর থনরূপ মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তাদের সম্পর্ক এখন কোন দিকে এগোবে? একদিকে দুজন প্রেম বিরহে কাতর, অন্যদিকে কারান জোয়াকনকে নিয়ে মেতে উঠেছে সাংঘাতিক ষড়যন্ত্রে, যা নিমিষেই তছনছ করে দিতে পারে সবকিছু। কি অঘটন ঘটাতে চলেছে শয়তান দুটো, পুড আর উইনি বা কিভাবে তা সামলাবে? দর্শক, আরও বেশি থ্রিল এবং সাসপেন্স নিয়ে আমরা হাজির হব পরের পর্বে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।